কে কে তুমি? তুমি জেনে কি করবে? তোমার কিছু আসবে না, যাবেও না। শুধু জেনে রেখো, খুব ভালো কাজ করছো তুমি, খুব ভালো একটা কাজ। আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার কাছে আমি আছি, আমি তোমার খেয়াল রাখবো, তোমার কোনো ক্ষতি হবে না। আমাকে ভরসা করতে পারো। কিন্তু কিন্তু তোমার মুখটা ওভাবে জ্বলে গেছে কেন? তুমি তুমি এইভাবে। কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে? তাহলে আমাকে সাহায্য করো। আমার তোমার সাহায্য দরকার, খুব দরকার। আর যদি না করি? তাহলে আমি তোমার কাছ থেকে সাহায্য নিয়ে নেব। আমি আমার কাজ করবই, সে তুমি সাহায্য করো আর নাই করো। তুমি রাজি থাকো কিংবা নাই থাকো, সাহায্য তোমাকে করতেই হবে, করতেই হবে। না না না, আমি 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 কোথায়? ওফো, আবারও সেই স্বপ্ন, আবার সেই একই স্বপ্ন। হ্যাঁ, হ্যালো রোমেল। কোথায় আছিস বলতো? এই একটু ঘুমাচ্ছিলাম, মাত্র উঠলাম। দেখা করতে পারবি? না রে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আজকে। তুই কি পাগল নাকি যে ডাক্তারের কাছে যাবি? কয়েক মাস ধরে কেবল ডাক্তারের কাছে ছুটছিস, কোনো কাজ হচ্ছে বলে তো মনে হয় না। আমি আমি আসতে পারবো না রে, এবারে সেশন শেষ না করলে পিছিয়ে যাব, তুই বুঝবি না। আচ্ছা ঠিক আছে, যা। আমিও ইমিকে নিয়ে একটু বেরোচ্ছি। ওকে, বাই। আজকাল ব্যাপারগুলো খুব স্বাভাবিক লাগতে শুরু করেছে আলিয়ার কাছে। প্রতিদিন ঘুমোতে যাবে আর বাজে স্বপ্ন দেখে ঘুম ভাঙবে। এটা যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার। স্বপ্নগুলো কেন এত বাজে হবে, এত বিভৎস হবে, সেটা ভেবে পায় না আলিয়া। কিছুদিন আগ পর্যন্ত আর সব স্বাভাবিক মানুষের মতো সময় কাটাতো আর স্বপ্ন দেখত। হুট করে কি যে হয়ে গেল সেটা বুঝে উঠতে পারে না আলিয়া। 1 মাস হলো ডাক্তার শরীফের সাথে কথা বলছে সে। যদি এই স্বপ্নের কোনো একটা সুরাহা করতে পারেন ডাক্তার, সেই আশাতে একটু ভালো হচ্ছে কি সেটা জানে না আলিয়া। শুধু জানে চেষ্টা করে যেতে হবে, একবার না হলেও বারবার চেষ্টা করে যেতে হবে। অহেতুক এই স্বপ্ন থেকে মুক্তি পাওয়াটা খুব বেশি দরকার হয়ে পড়েছে। আজকেও সেই একই স্বপ্ন? হ্যাঁ, কিন্তু একটু আলাদা। আলাদা কেমন? আগের স্বপ্নগুলোতে কেবল কাছে আসার চেষ্টা করত, ওই কণ্ঠটা। কণ্ঠটা শুধুই কি কণ্ঠ? না, মানে ওই মেয়েটা। এবারেও কি মেয়েটা সেই একই রকম ভাবে এসেছিল? হ্যাঁ, পুরোটা মুখ জ্বলে গিয়েছে যেন। মাথার চুল অর্ধেক আছে, অর্ধেক নেই, দেখলেই গা গুলে ওঠে। আবার কণ্ঠের নিষ্পাপ কথা শুনে কষ্টও লাগে, মনে হয় সাহায্য করি। দেখো ইয়াং লেডি, হতে পারে ওই মেয়েটা তুমি নিজেই। তোমার জীবনেও তো কষ্ট কম নেই, অনেক লড়াই করে তারপর এখানে এসেছো তুমি। হতেই তো পারে যে তোমার অবচেতন মন তোমার এমন একটা ছবি এঁকে রেখেছে যেটা আসলেই তুমি। তুমি নিজের কাছেই নিজে সাহায্য চাচ্ছ, ঘুমের মধ্যে, খুব গোপনে। তাহলে তাহলে কি বলছেন, কি করব? দেখো, অনেক কিছুই তো করলে, এবার তাহলে আমাদের এতদিন ধরে করে আসা চেষ্টার উল্টো কাজ করে আসা যাক। এতদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যেন সাহায্য না করতে হয়। এবার স্বপ্নে কেউ তোমার সাহায্য চাইলে তাকে তুমি হ্যাঁ বলে দিও। হ্যাঁ বলে দেব? সাহায্য করার জন্য রাজি হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই যাবে। আমার মনে হয় এভাবে করাটাই ভালো। অন্যভাবে এমনিতেও কোনো কাজ হয়নি, যদি এভাবে কিছু একটা হয়। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি আজ রাতেই আপনার কথা মেনে দেখব।
এরপর যদি আর কোনো স্বপ্ন না দেখি তাহলে তো ভালোই, না হলে আর কি করতে হবে সেটা আমি নিজেও জানি না। আমি মানসিকভাবে আর সুস্থ থাকতে পারছি না, আর পারছি না। কেন এরকম আমার সাথে হচ্ছে? কেন আমি? কেন ডাক্তার? শোনো, সময় লাগবে, একটু সময় লাগবে। তুমি ঠিক অপেক্ষা করো, তুমি ঠিক তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই রাতে একটু আয়োজন করে দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো আলিয়া। অন্যদিন 2 চোখের পাতা আটকে রাখা দায় হয়ে পড়ে, ঘুমোতে না চাইলেও ঘুম চলে আসে। আজ অবশ্য তেমন কিছু হলো না, ঘুম এলো অনেকক্ষণ পর, আর ঘুমানোর সাথে সাথে স্বপ্নও এলো না। নির্বিঘ্নে অনেকটা সময় ঘুমানোর পর নিজেকে একটা ফাঁকা ঘরে খুঁজে পেল আলিয়া। কে? কেউ আছে এখানে? কেউ আছে? কাকে খুঁজছিলে? আমাকেই তো। হ্যাঁ, তোমাকেই খুঁজছি আমি। আজ আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিলে? আমার ব্যাপারে কি ভাবলে তুমি? সাহায্য করবে আমাকে? আমি আমি হ্যাঁ বলো, বলো সাহায্য করবে তুমি আমাকে? আমি করব, সাহায্য করব তোমাকে। বলো, কি সাহায্য লাগবে তোমার? খুব ভালো। আমি তোমাকে ভুল ভাবিনি, আমি জানতাম ঠিক তুমি আমাকে সাহায্য করবে। কিচ্ছু করতে হবে না তোমাকে, শুধু আমার একটা কথা শুনতে হবে। কি কথা? উঠে দাঁড়াও। এবার 2 হাত 2 দিকে প্রসারিত করো। এবার বলো, এসো। এসো। আবার বলো, এসো। এসো। আবার বলো, জোরে বলো, এসো। 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 আহ! এসব অনেকদিন আগের কথা। আলিয়ার বাজে স্বপ্ন দেখেনি অনেকগুলো দিন, কিন্তু সমস্যা তৈরি হলো অন্যদিকে। ঘরের ভেতরে ঢুকতেই আলিয়ার শরীরে শিরশির একটা কাঁপুনি দিয়ে গেল। ঠান্ডা বাতাস নাকি অন্য কিছু বুঝতে পারল না আলিয়া। তার আগে একটা লোমশ শরীর এসে জড়িয়ে ধরল তাকে। ফিফি, রোমেল তার কুকুরের নাম ফিফি রেখেছিল। আলিয়া কখনো দেখেনি ফিফিকে সামনাসামনি, তবে জানতো যে এখানে এলে ফিফি ওর কাছেই আসবে। রোমেলের বাড়ি ছেলে রোমেল চলে যেতে পারলেও ফিফি পারবে না। নিজের মনিব আর মনিবের ঘর ছেড়ে ওরা সহজে যেতে পারে না, মায়ার বাঁধনে আটকে পড়ে। যেমন আলিয়া আটকে গিয়েছিল রোমেলের মায়ে। রোমেল সেটার ছিটে ফোটা দামও দেয়নি কখনো, বোঝেইনি হয়তো, ভেবেছে বন্ধুত্ব। অবশ্য ওদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল, রোমেলকে তাই ভুল বলা যায় না। ফিফির হাত থেকে মুক্তি পেয়ে কোনো রকম আলো জ্বালালো আলিয়া। ফিফিকে না দেখলেও এই ঘরে আসার সুযোগ ওর হয়েছে কয়েকবার। সুই কোথায় সেটাও জানা আছে, তবে কখনোই সামনের দরজা দিয়ে আসেনি, লুকিয়ে আসতে হয়েছে। নিজের হাতের দিকে তাকালো সে। ফিফি অপরিচিত মানুষ দেখে ঘাবড়ে গিয়ে আঁচড় দিয়ে ফেলেছে, কিন্তু এখন আর কিছু বলছে না। কুকুর তো হয়তো বুঝতে পেরেছে এই মানুষটা তার মনিবের ভালো চায়, তার অনেক কাছের কেউ, যেটা রোমেল কখনোই বোঝেনি। হালকা স্বরে ডাকলো আলিয়া। রোমেল, রোমেল, রোমেল আছিস? কোথায় তুই? ও, কি হয়েছে? তুই কোথায় নিয়ে যেতে চাচ্ছিস আমাকে? এটা কি ক্যামেরা? রোমেলের ক্যামেরা। রোমেল, রোমেল আছিস? কোথায় তুই? ঘরে ফিরে এসে রোমেলের ক্যামেরাটা নিয়ে বসলো আলিয়া। সাথে করে ফিফি আর একটা ছোট্ট নোটবুক নিয়ে এসেছে।
রোমেল আর আলিয়া একই অফিসে চাকরি করত। প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল রোমেলকে, কিন্তু তাতে কি, রোমেল কিছু বোঝেনি আর 10টা মানুষের মতো আলিয়াকে দেখেছে। একটা সময় যখন আলিয়ার মনে হলো যে এইবার হয়তো রোমেল ওকে বুঝবে, ওর ভালোবাসাকে বুঝবে, ঠিক সেই সময় রোমেলের জীবনে এলো অন্য কেউ, ইমি। নামটা ফ্যাশনেবল, মেয়েটাও ফ্যাশনেবল, অন্তত রোমেল তাই বলতো। ওর সারা জীবনের স্বপ্নই ছিল ইমির মতো কাউকে বিয়ে করা। এমন কেউ রোমেলের জীবনে আসবে এমনটাই চেয়েছিল রোমেল, আর সেই স্বপ্ন পূরণ হয়েছিল ইমিকে দিয়ে। কিভাবে পরিচয় হয়েছিল ইমির সাথে রোমেলের তা আলিয়া জানে না, কেবল আলিয়া কেন আর কেউই জানে না। সেদিন রাতে রোমেল হুট করে বিয়ে করে ফেলল। কিছুদিন আগেই আলিয়াকে বলেছিল রোমেল, বলেছিল ইমির সাথে একবার দেখা করিয়ে দেবে আলিয়াকে। রোমেল চায় ওর বন্ধুকে ইমি ভালো করে দেখিয়ে দিক, যাতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। আলিয়াও দেখতে চেয়েছিল, খুব করে দেখতে ইচ্ছে করছিল ওর। কেমন মেয়ে ইমি, ওর চাইতে অনেক বেশি সুন্দরী। কিন্তু সে তো আর হলো না। বিয়ে করার পরপরই আলিয়াকে ফোন করে খবরটা জানিয়েছিল রোমেল। হ্যালো, আলো, আলো শোন, আমি না একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমি না বিয়ে করে ফেলেছি। বলিস কি? কখন? এমন হুট করে? মানে কিভাবে? কিভাবে আবার? বাকি সবাই যেভাবে করে সেভাবেই। আমার তো আর বাবা মায়ের পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। ইমি বলল, করে ফেললাম। ইমি বললো মানে? ওর বাবা মায়ের পারমিশন নেওয়া লাগবে না? না, ইমি ওর ফ্যামিলির সাথে খুব একটা ভালো সম্পর্কে নেই। মানে বলা যায় ফ্যামিলি থেকে বের হয়ে এসেছে অনেক আগেই। ওর বাবা মা দেশে থাকে না, তাই ওদের দিক দিয়েও নাকি বলার মতন কিছু নেই। আরে আচ্ছা, তুই এত প্রশ্ন করছিস কেন? বল কবে খাবি, আমি খাওয়াবো। খালি আমাকে? সবাইকে খাওয়াবি না? এই যে ইমির সাথে কথা বল, ও কি যেন কথা বলতে চাচ্ছে তোর সাথে। হ্যালো ইমি। তোমার বন্ধুকে আর দেখতে পাবে না। মানে? আমি ওকে নিয়ে যাচ্ছি। কোথায়? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? রোমেল? হ্যালো ইমি, তুমি ঠাট্টা করছো তাই না? পারলে ওকে বাঁচাও। হ্যালো হ্যালো ইমি, রোমেল, হ্যালো রোমেল। কিছু একটা হয়েছে রোমেলের, খুব খারাপ কিছু একটা। আলিয়া ঠিক বুঝতে পারছিল সেদিন। ইমি মজা করে কথাগুলো বলেনি। প্রথমেই আলিয়া পুলিশের কাছে যায়নি, কলিগ আর বন্ধুদের কাছে বলেছে কথাগুলো, কিন্তু তারা কেউ বিশ্বাস করতে চায়নি। পুলিশ পর্যন্ত গিয়েছে কথাগুলো। রোমেল সত্যি হাওয়া হয়ে গিয়েছিল, একেবারে অস্তিত্বই মুছে গিয়েছিল রোমেলের যেন। কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না রোমেল নামের কেউ একজন ছিল। শেষমেশ আলিয়াকে সবাই পাগল বলেই ধরে নিল। আলিয়া কিছুদিন চুপ করে ঘরের মধ্যে কাটিয়ে দিল। ও জানে রোমেল নামের কেউ একজন ছিল, ওর জীবনে খুব বড় একটা জায়গা দখল করেছিল রোমেল। কিন্তু বাকিরা, ওরা কেন এমন মিথ্যে বলছে? নাকি ওরা কেউ মনেই করতে পারছে না যে রোমেল নামের কেউ একজন ছিল? লুকিয়ে অফিসে গিয়ে চেক করে এসেছে আলিয়া, রোমেল নামের কোনো কর্মীর কথা নেই কোথাও। রোমেলের বাসায় কয়েকবার রোমেলকে ড্রপ করতে এসেছিল আলিয়া। ও জানে যে এখানে রোমেল থাকতো, সেখানে গিয়েও তেমন কিছু পায়নি। ও যেন কেউ খুব যত্ন করে সবকিছু সরিয়ে দিয়েছে, রোমেলের সব অস্তিত্ব মুছে দিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? একটা সময় আলিয়ার কেন যেন মনে হতে লাগলো ও নিজেই পাগল। ও সব ভুল ভেবেছে এতদিন। তার বন্ধু, তার ভালোবাসা, রোমেল কিছুই ছিল না কখনো। আজকে শেষবার একটা সুযোগ নিয়েছিল আলিয়া, শেষবারের মতো। ফিফি না থাকলে হয়তো আজকেও খালি হাতে ফিরতে হতো আলিয়াকে। সোজা মানসিক হাসপাতালে ভর্তি হতো আলিয়া নিজেই। সবকিছু কেউ একজন সরিয়ে নিয়েছে, কিন্তু ফিফি লুকিয়ে রাখা জিনিসপত্রগুলো পায়নি সে। কে কে এসব করেছে? কেন করেছে? কে? কে? আমি। তুমি? তুমি আবার এসেছো কেন? চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। চলে যাব বলেই তো এসেছি, কিন্তু তোমাকে নিয়ে তারপরে যাব। আমাকে আর কোথায় নিয়ে যাবে তুমি? কতদিন ধরে এখানে পড়ে আছি,
সেটার কোনো হিসেব নেই আমার কাছে। এরপর আর কোথায় যাব বলো, কোথায় যাব? সেখানে যাবে যেখানে তুমি আমাকে ফেলে এসেছিলে, ঠিক সেখানেই নিয়ে যাব আমি তোমাকে। আমি কোথায়? কি বলছো তুমি? আমি কাউকে কোথাও ফেলে আসিনি। ইমি প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। মিথ্যা বলছো কেন রোমেল? তোমার বয়স তখন 23 বছর। ইমি নামের একটা মেয়েকে চিনতে তুমি। তোমার গলায় একটা রূপালি চেইন থাকতো সবসময়, মনে আছে? মনে আছে তোমার? তুমি কিভাবে জানলে? গলার চেইন হ্যাঁ ছিল, কিন্তু তুমি কিভাবে জানলে? আমি জানি, আমি জানি রোমেল। মুখস্থ হয়ে গিয়েছে সবকিছু, সবকিছু। তোমার কুকুরটার নাম কি যেন? ফিফি। ওকে খুঁজে পাচ্ছি না আমি। কোথায় যেতে পারে বলো তো? কেন? ওকে দিয়ে কি কাজ তোমার? আমি তো এখানেই আছি। তোমার খুব কাছের, তাই না? ফিফিকে খুব ভালোবাসো, তাহলে তো ওকে নিয়ে আসতেই হয় তোমার কাছে। প্লিজ ফিফিকে না, ফিফি কিচ্ছু বোঝে না, প্লিজ। বোঝে, ফিফি সবচেয়ে বেশি বোঝে। ওর মাথা থেকে আমি তোমাকে মুছে দিতে পারিনি, বাকি সবাইকে আমি ভুলে দিয়েছি। সবার মাথা থেকে তোমার নাম একেবারের মতো নেই করে দিয়েছি। কিন্তু ফিফি আর ওই মেয়েটা আলো, আলো নামের মেয়েটা এখনো তোমার কথা মনে রেখেছে। আলো? আলোর কি করবে তুমি? কিছুই না। আমি বিনা কারণে কাউকে মারি না, কাউকে না। কিন্তু তুমি, তুমি তো মরবে। আলো, আলো ঠিক খুঁজে বের করবে আমাকে। আর ফিফি? কে খুঁজে বের করবে তোমাকে? ওই মেয়েটা, ওই আলো মেয়েটা। ও তো অনেক আগেই সবার কাছে পাগল হয়ে গিয়েছে। সবাই ওকে পাগল ভেবে নিয়েছে। আর তুমি, তুমিও একটা সময় পাগল হয়ে যাবে, যেমনটা আমি একদিন হয়ে গিয়েছিলাম। তুমি পাগল? ইমি, তুমি পাগল? না রোমেল, তার চেয়েও অনেক বড় কিছু। ক্যামেরার ডায়েরি দেখে খুব বেশি কিছু খুঁজে পেল না আলিয়া। কি করবে ও এখন? পুলিশের কাছে যাবে? রোমেল নামে কেউ একজন ছিল, সেটা সবাইকে দেখিয়ে দেবে। কিন্তু এবারেও যদি কোনো সমস্যা হয়, যদি সবাই উল্টো ওকে আবার পাগল বলে পাগলা গারদে ভরে দেয়, তাহলে রোমেল তো হারিয়েই যাবে। নিজেকেও আর কোনোদিন বাইরে বের করে আনতে পারবে না আলিয়া সহজে। কি করা যায় এবার? ইমি নামের মেয়েটার খুব বেশি তথ্য এখানে নেই, কিন্তু ও কোথায় থাকতো সেই ঠিকানা দেওয়া আছে। কি করবে বুঝতে না পেরে সোজা ইমির বাড়ির ঠিকানাতেই গেল আলেয়া। আচ্ছা, এই যে শুনুন, এই এই ঠিকানাটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ, ওই যে ওই দিকে চলে যান, ডান পাশে প্রথম বাড়িটা। জি ধন্যবাদ। আরে কেউ দরজা খুলছে না কেন? ও আচ্ছা, আপনি এই বাড়িতে এসেছেন বুঝি? এটাই তো আমার ঘর। আচ্ছা, এই মাসে উঠেছেন বুঝি? না না, আমি তো এখানে থাকি প্রায় 20 বছর হয়ে গেল। আমার বিয়ের পর পরে এখানে উঠেছিলাম। ভালোবাসা আর ছাড়া হয়নি। 20 বছর? হ্যাঁ 20 বছর। তা আপনি কার কাছে এসেছেন? আচ্ছা, আপনি কি ইমি নামের কোনো মেয়েকে চিনেন? মানে এই নামে কি কেউ থাকতো এখানে, জানেন কিছু? না, আমি এতদিন ধরে এখানে থাকি, এখানকার সবাইকেই চিনি। এই নামে তো কোনো মেয়েকে চিনি না। ঠিক ভেবে বলুন তো আঙ্কেল, সত্যি সত্যি এখানে কেউ থাকতো না এই নামে? আহা, আমি মিথ্যে বলবো কেন? ইমি নামে সত্যি কেউ এখনো পর্যন্ত থাকেনি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি তাহলে।
আচ্ছা এই যে শুনুন, একজন ইমিকে হয়তো আমি চিনি, এখানেই থাকতো, কিন্তু সেটা তো অনেক বছর আগের কথা। কত বছর আগের? কে ওই ইমি মেয়েটা, একটু বলবেন? কিন্তু তার আগে বলুন, আপনার ওকে কি দরকার? আসলে আমার বন্ধুর বন্ধু ইমি। কিছুদিন আগে থেকে আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজার জন্যই আমার ইমিকে দরকার। ইমি জানে আমার বন্ধু কোথায় আছে। তাই নাকি? কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না এই ইমি সেই ইমি কিনা। আচ্ছা, আপনার বন্ধু হারিয়েছে কবে? এই তো 2 মাসের একটু বেশি সময় হবে। আহ, তাহলে হয়তো আপনি ভুল ইমিকে খুঁজছেন। এই ইমি সেই ইমি না, এই ইমি মারা গিয়েছিল প্রায় বছর 5 আগে। কোথায় থাকতো? কোনো ছবি? হ্যাঁ, ওই যে ওই ঘরটা। এখানে চলুন, ইমি মারা যাওয়ার পরে এই ঘরে আর কেউ থাকে না। ইমি কি এখানে একা থাকতো? না, বাবা মা আর ছোট বোন নিয়ে থাকতো। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, পরে ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওর মা আর ছোট বোন এখন কোথায় জানি না। বাবার অ্যাক্সিডেন্টের কেস লড়তে গিয়ে ওরা পথের ফকির হতে বসেছিল, এইটা খালি জানে। একদিন ইমি এই ঘরে আত্মহত্যা করে, ঘরের জানলা দিয়ে লাফ দেয়, বাঁচানো যায়নি ওকে। তারপর থেকে এ ঘরে আর কেউ থাকতে পারেনি। এই যে আসুন, ওই যে ওইটা ইমির ছবি। এটাই ইমি? আপনি নিশ্চিত আঙ্কেল? হ্যাঁ, আমি শিওর। আমার সামনেই তো এলো ওরা এই বাড়িতে। ওর মা আর ছোট বোন সম্পর্কে জানার কোনো উপায় নেই? তা তো জানি না, তবে ওদের বাবা মিশন হসপিটালে ভর্তি ছিল, এটুকুই কেবল জানি। ওখানে গেলে হয়তো কিছু জানতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কি হয়েছিল ওদের জানাবেন কিন্তু। ইমি মেয়েটা বড্ড ভালো ছিল। হাসপাতালের দিকে রওনা হলো আলিয়া। মাথায় ঠিক ঢুকছে না ওর কিভাবে এটা সম্ভব। ইমি নামের মেয়েটার সাথে রুমেলের পরিচয় হয়েছে বছর খানেকও হয়নি, তাহলে 5 বছর আগে ইমি মারা যায় কিভাবে? ইমির ছবি রুমেল কখনো দেখায়নি আলিয়াকে, এমনকি সামনাসামনিও দেখা হয়নি ইমির সঙ্গে। তবে রুমেলের ক্যামেরায় ইমিকে দেখেছে আলিয়া। ইমি যদি মৃত হতো তাহলে রুমেলের ক্যামেরায় ওর ছবি কিভাবে আসতো? আচ্ছা, ইমি কি বেঁচে আছে? বেঁচে থাকলে মানুষটা কিভাবে বলল যে ইমি মরে গিয়েছে? আবার কি আলিয়াকে পাগল হিসেবে প্রমাণ করে দেবে সবাই? মাথাটা ভার লাগলো আলিয়ার হঠাৎ। নাকে একটা অমানসিক সুরভি, সেটা নাকে লাগার খানিক পরেই জ্ঞান হারালো আলিয়া। কেন খুঁজছো তুমি আমাকে? তুমি কে? আমাকে খুঁজছো আর আমাকেই চেনো না? এই নাও, ভালো করে দেখে নাও, আমি ইমি। ইমি? তুমি তুমি কোথা থেকে? তুমি কি সত্যি আছো? তোমার কি মনে হচ্ছে আমি নেই? না, আছো। আমি জানি তুমি আছো, না হলে এসব কে করবে? নিশ্চয় তুমি আছো। আমাকে খুঁজো না আলো, তোমার তো কোনো দোষ নেই, ছিল না, ঠিক আমার মতো। রোমেল দোষ করেছে, তার ফলও ভোগ করছে, করবে। তার মানে তুমি এসব করেছো? রুমালকে সরিয়ে দেওয়া, আমাকে আমাকে পাগল বানানো। রোমেল আমার চোখে ছিল প্রথম থেকেই। তোমার উপরে আমার কোনো রাগ কখনোই ছিল না। আমি তোমার সাথে কিছুই করিনি। আমি চেষ্টা করেছি সবার মন থেকে, এই পৃথিবী থেকে রোমেল নামের মানুষটাকে মুছে দেওয়ার, পারিনি। তুমি আর ফিফির মন থেকে রোমেলকে সরাতে পারিনি আমি। ফলে নিজেদের সমস্যা তোমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছো। কিন্তু এমন কেন করলে তুমি? রোমেলের সাথে কি এমন শত্রুতা তোমার? শত্রুতা না, ওর সাথে আমার অনেক দিনের হিসেব মেলানো বাকি। কিন্তু রোমেল তো তোমাকে ভালোবাসতো। আমাকে না, আমি বেঁচে নেই আলো, সেটা তুমি জানো। আমাকে তাহলে রোমেল ভালোবাসলো কিভাবে? আর যদি বেশিও থাকে তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি বেঁচে না থাকলে রোমেলের ক্যামেরায় তোমার ছবি কিভাবে এলো? জীবন কোনো হরর মুভি নয় আলো। কেউ বেঁচে না থাকলে তাকে চোখে দেখা যাবে আর ক্যামেরায় ধরা পড়বে না, সেটা ঠিক না। আমাকেই তো দেখছো,
কেমন চুটিয়ে প্রেম করলাম রোমেলের সাথে। ওর ক্যামেরায় ছবিও আছে আমার, কিন্তু মানুষ আমাকে দেখতে পায়নি। তুমি তো রোমেলের খুব কাছের বন্ধু, তুমি দেখতে পেয়েছো আমাকে? পাওনি তো, তাই না? ঠিক তেমনি আমি যাদের চোখে ধরা দিতে চাইনি তাদের কেউই দেখতে পায়নি আমাকে। আমি রোমেলের ওই ক্যামেরা আর ডায়েরি নিয়ে যাব পুলিশের কাছে। সবাই দেখে ঠিক বুঝতে পারবে যে রোমেল ছিল। রোমেল নামের কেউ একজন হারিয়ে গিয়েছে। বুঝবে না, কেউ তোমার কথা বুঝবে না। চেষ্টা করেই দেখো। আমি তোমাকে আর ফিফিকে নিয়ন্ত্রণ না করতেই পারি, কিন্তু মনে রেখো আমি আর সবাইকে রোমেলের কথা ভুলিয়ে দিয়েছি। আমি সব পারি। সব পারো? সব পারো তুমি? তাহলে আমাকে এখান থেকে খুলে দাও, দেখি আমি পারি নাকি তুমি। কিভাবে তুমি পারবে আলো? তুমি এমনিতেই সবার কাছে পাগল হিসেবে প্রমাণিত। রোমেল কোথায় আছে, ওকে আমি কোথায় রেখেছি সেটাও তুমি জানো না পর্যন্ত। জেনে যাব, আমি ঠিক জেনে যাব, কিন্তু তুমি পারবে না। আমার কথা মনে রেখো, তুমি পারবে না। দেখা যাক, কিন্তু মনে রেখো আলো, দিন শেষে তুমি আর আমি কিন্তু আলাদা কেউ নই, আমরা এক। কিভাবে কিভাবে আমরা এক? জেনে যাবে একটা সময়, ঠিক জেনে যাবে তুমি। ইমি সুস্থ হতে বেশ কয়েকটা দিন লেগে গেল। চোখ খুলে প্রথমে ওর মনে হলো ও বোধহয় হেরে গিয়েছে। অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে নিশ্চয়ই। রোমেল হয়তো ফিরবে, হয়তো ফিরবে না, কিন্তু আলেয়া যে পাগল হয়ে যায়নি সেটা তো প্রমাণ করতেই হবে। ইমি নামের মেয়েটা, ও কি চায় রোমেলের কাছ থেকে? কি এমন প্রতিশোধ নেওয়ার আছে ও রোমেলের কাছে? সেটা জানা খুব দরকার আলেয়ার। বাড়ি থেকে খুব সহজে অবশ্য বেরোতে পারলো না আলেয়া। ঘরগুলো প্রচন্ড এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন এখানে এসে কিছু খুঁজে গিয়েছে। কে? ইমি? কি খুঁজছিল? ওই ক্যামেরা ডায়েরি? এক চিলতে হাসি খেলে যায় আলেয়ার ঠোঁটে। ইমি হোক কিংবা ইমির আত্মা, সে ভয় পেয়েছে। সে খুঁজতে চেষ্টা করেছে ক্যামেরা আর ডায়েরি। সেগুলোকে নিজের ঘরে রাখার সাহস করতে পারেনি আলেয়া। ফিফির ঘরে এর আগেও ইমি যেতে পারেনি। সেখানে লুকিয়ে রাখা ছিল ওই দুটো জিনিস। ফিফিকে দিয়ে আবার সেখানে সেগুলোকে পাঠিয়ে দিয়েছে। জানে না আলেয়া এই জিনিসগুলো ওকে কতটা সাহায্য করবে। তবে এখন না, এই প্রমাণগুলো পরে ব্যবহার করবে সে। আগে জানতে হবে ইমি কে, কেন এত রাগ ও রোমেলের উপরে, আর এই সব প্রশ্নের উত্তর কেন যেন হাসপাতালে লুকিয়ে আছে বলে মনে হচ্ছে বারবার আলেয়ার। আচ্ছা, আপনাদের এখানে কয়েক বছর আগে কোনো রোগীর তথ্য পেতে হলে আমাকে কি করতে হবে? ওই যে ডেস্ক দেখছেন, সেখানে চলে যান, উনি আপনাকে সাহায্য করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে 5 বছর আগের একজন পেশেন্টকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আমি। পেশেন্ট আপনাদের এখানে অ্যাক্সিডেন্ট করে ভর্তি হয়েছিলেন। তার 2 মেয়ে আর স্ত্রী ছিলেন। পরে মা আর ছোট বোন নিখোঁজ হয়ে যায়, বড় মেয়ে আত্মহত্যা করে। আচ্ছা, এদিকে আসুন আপনি। জি, আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে। না না, সেটা ঠিক আছে। আসলে আমি একটা ব্যাপারে শিওর হতে চাচ্ছি। আপনি যে মেয়েটার আত্মহত্যার কথা বলছেন, তার নাম কি ইমি? হ্যাঁ হ্যাঁ, ইমি। আপনি চেনেন তাকে? ইমি আমার বন্ধু ছিল, আমরা একই কলেজে পড়তাম। মেডিকেলে ভর্তি হয়েছিলাম। আমাদের পরিচয় অনেক আগে, স্কুল থেকে একে অন্যের সহপাঠী ছিলাম, পরে হয়েছিলাম বন্ধু। কিন্তু শেষ পর্যন্ত ও আর পারেনি লড়াই করে, মরতে হয়েছে ইমিকে। কিন্তু কেন? ইমি কেন মরল? আমার চেম্বারে আসুন, বলছি সব। বসুন। আমি আর ইমি একে অন্যকে চিনি অনেক বছর আগে থেকে। খুব তেজি আর সাহসী একটা মেয়ে। ওর বাবার যখন অ্যাক্সিডেন্ট হলো, তখন এই হাসপাতালে আঙ্কেলকে ভর্তি করতে বলেছিলাম আমি। আমার উপরে ভরসা করে হাসপাতালে ভর্তি করা হলো আঙ্কেলকে। আঙ্কেলের একটা ছোট্ট সাইকেল ছিল, রিটায়ার করেছিলেন। কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছিলেন। আমি হাসপাতালে ইন্টার্ন করছিলাম, আর ইমি অন্য আরেকটায়।
সাইকেল চড়ে সেদিন বাড়ি ফিরছিল ইমির বাবা। এমন সময় পথে একটা দুর্ঘটনা ঘটে। 3টা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে আহত হয়। তাদের মধ্যে একজন মারা যায়, আরেকজনের পা ভেঙে যায় পুরোপুরি। মজার ব্যাপার হলো, যার বাইক সেই ছেলেটা বেঁচে যায়, তার তেমন কিছুই হয় না। ইমি খোঁজ নিয়ে জানতে পারে সব। তার বাবা তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও কেস করে দিল ওই ছেলেটার ওপর। ছেলেটার বয়স তখন কত, এই হবে 22 কিংবা 23, আর একটু বড়ও হতে পারে, আমাদের বয়সই হবে। ছেলের বাবা বেশ বড় লোক, ছেলের গায়ে একটা আঁচও পড়তে দিলেন না তিনি। এদিকে মারা গেলেন আঙ্কেল। ইমির মা আন্টি প্রচন্ড কষ্ট পেয়ে আঙ্কেল মারা যাওয়ার দিন দশকের মধ্যেই হার্টটাকে পরপারে পাড়ি জমালেন। ইমি আর ওর ছোট বোন একা হয়ে পড়েছিল। এমন সময় আরেকটা বাজে ব্যাপার ঘটে গেল ওদের সাথে। কি ব্যাপার? একদিন দুপুরবেলা হঠাৎ ইমি আমার ঘরে এলো ছুটতে ছুটতে। ওই হালকা শীতের মধ্যেও ঘেমে ভিজে গিয়েছিল। বলল, রিমি বাড়ি ফেরেনি। রিমি? ইমির ছোট বোন? হ্যাঁ, রিমি অনেকক্ষণ ধরেই নাকি বাড়ির বাইরে। সেই সকালবেলায় স্কুলের দিকে বেরিয়েছিল। সেই শেষবার দেখা হয়েছিল ইমির রিমির সাথে। এরপর রিমিকে আর পাওয়া যায়নি? গিয়েছিল কেউ বা কারা রিমিকে মেরে ইমিদের বাড়ির সামনে ওদের বাবার সাইকেলে ঝুলিয়ে রেখে গিয়েছিল। রিমির পরনে কোনো পোশাক ছিল না। রাতের বেলায় এই কাজটা করেছিল পশুগুলো, যাতে কেউ টের না পায়। সকালবেলায় রিমির লাশ পেয়ে স্থির হয়ে গিয়েছিল ইমি। আমি তখন ওর সাথে ওর বাড়িতেই ছিলাম। রিমি বাড়িতে ফেরেনি, বাবা মা কেউ তো নেই। একা ইমিকে বাড়িতে ছাড়তে মন চাইছিল না। তারপর তারপর কি হলো? পুলিশের কাছে গিয়েছিলাম আমরা। পুলিশ কিছুই করেনি, কেবল একটা তেলতেলে হাসি দিয়ে বলেছিল কাদের সাথে ইমি লাগতে গিয়েছিল সেটা নাকি ভালো করে বোঝেনি ইমি, আর তাই এই হাল হয়েছে রিমির। মানে মানে ওই ছেলেটাই? হ্যাঁ, ইমি গিয়েছিল ওই ছেলেটার বাড়িতে। প্রথমে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ওকে। পরে ছেলেটা এসে সবার সামনে শাসিয়ে যায় ওকে। আবার যদি এমন কিছু হয় তাহলে ইমিরও এমন কিছুই হবে। তারপর ইমি চুপ করে গিয়েছিল? হ্যাঁ, আমাদের ইমি একেবারের মতো চুপ হয়ে গিয়েছিল। কয়েকদিন পরও আত্মহত্যা করে। একা একা সমাজে ওকে কেই বা বাঁচতে দিত। মনে মনে অনেক আগেই মরে গিয়েছিল ইমি। আর অন্যদিকে ওই ছেলে আর তার বাবা তো আছেই। ছেলের বাবা অনেকদিন ধরে এ ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছিল, যেন এই চ্যাপ্টার তার জন্য ক্লোজ হয়ে গিয়েছে। তবে ছেলেটা কোনো চেষ্টার কমতি করেনি। ইমির পেছনে লোক লেলিয়ে দিয়েছিল, অপদস্থ করেছে ওকে বারবার। মহল্লায় ইমির পক্ষে থাকাটা দায় হয়ে পড়েছিল। আর তারপর একদিন খবর এলো ইমি নাকি জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। তার আগে গায়ে আগুন ঢেলেছিল ও, তাই মৃত্যুর পর ইমি পুরো ঝলসে গিয়েছিল। ওকেই হাসপাতালে আনা হয়েছিল। ইমির চেহারার দিকে আর তাকাতে পারিনি সে সময়। দেখা যাচ্ছিল না ওর সেই চেহারা, দেখতে পারছিলাম না আমি। ইমির কোনো ছবি আছে আপনার কাছে? কোনটা, আগের নাকি পরের? দুটোই। আমি আগের ইমিকে দেখেছি ছবিতে, কে জানে হয়তো পরের ইমিকেও দেখেছি স্বপ্নে। স্বপ্নে? আপনি ইমির ছবিটা আমাকে দেখান প্লিজ। দেখাচ্ছি। এই যে ইমি, দেখুন কি সুন্দর চেহারা। আর মৃত্যুর পর কেবল ঝলসে গিয়েছিল। ওর মাথার চুলগুলো কি সিল্কি ছিল জানেন? আমরা সবসময় ওকে রাগাতাম চুল নিয়ে। সেই চুল পুড়ে গিয়ে মাথার অর্ধেকটা বেরিয়ে এসছিল। হাসপাতালের কর্মী রেহানা আক্তার আরো কত কিছু বলছিলেন, সেসবের কিছুই কানে ঢোকেনি আলিয়ার। সে কেবল দেখছিল ইমিকে, মন দিয়ে দেখছিল। এই মেয়েটা কেন তার কাছে এত পরিচিত? ইমির সুন্দর মুখটা নয়, ওর পুড়ে যাওয়া বিভৎস চেহারা, ওটাকেই যেন খুব বেশি পরিচিত লাগলো আলিয়ার। কিভাবে চেনে এই চেহারাটাকে ও? কিভাবে? মাথার মধ্যে এক গাদা প্রশ্ন নিয়ে একটা সময় বিছানায় গা এলিয়ে দিল আলিয়া। সারাটা দিন অনেক পরিশ্রম করেছে, তাই ঘুম এসে গেল খুব দ্রুত।
তুমি আমাকেই খুঁজছিলে তো? আমাকেই চেনা চেনা লাগছিল তোমার, তাই তো? ইমি, তুমি তাহলে আমার স্বপ্নে আসা সেই ভয়ঙ্কর? হ্যাঁ, আমি সে ভয়ঙ্কর চেহারা যাকে তুমি আমন্ত্রণ করেছিলে, আসতে বলেছিলে। আমি এসেছি আলো, দেখো আমি এসেছি। বলেছিলাম তোমাকে আমি আর তুমি আলাদা নই, দেখলে আমরা আসলে এক। তুমি আমাকে চেনো আলো, তুমি আমাকে খুব ভালো করে চেনো। কিন্তু কেন? আমি কেন? আমাকেই কেন বেছে নিলে তুমি? মনে করতে পারো এমি, তোমার এই মানসিক সমস্যা কবে শুরু হয়েছিল, কোথা থেকে? হ্যাঁ, সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার মাথায় একটা চোট লেগেছিল। সেটা চোট নয়, মাথা ঠিক এই জায়গাটায়। না, দেখেও না এভাবে। তোমার পোড়া মাথাটা দেখতে ভয় লাগে ভীষণ। আমাকে ইমি হিসেবে দেখতে চাও তো? তাই হবে। এই যে দেখো, পড়ে যাওয়ার আগের আমি। নিজেকে দেখে আমার নিজেরও ভয় লাগে আলো, খুব ভয় লাগে। কিন্তু তোমাকে যখন ওই হাসপাতালে দেখলাম, আমার মনে হলো তুমি হয়তো আমাকে সাহায্য করতে পারবে। তার মানে তুমি আমাকে অনেক আগে থেকে? আজ নিশ্চয়ই সব শুনে এসেছো রেহানার কাছ থেকে। সত্যিটা তো তাহলে তুমি জানোই আলো। গল্পটা আজকের না, অনেক দিন আগের। আমার মা ছিল, আমার বাবা ছিল, বোন ছিল, আমি নিজেও ছিলাম। তোমাদের মতো ভালো থাকার চেষ্টা করছিলাম। খুব বেশি টাকা পয়সা ছিল না আমাদের, তবে ভালো থাকার প্রাণপণ চেষ্টা করছিলাম আমরা। এরপর ওই অ্যাক্সিডেন্ট আর তোমার মা বাবার মৃত্যু। এটুকুই সব নয় আলো। রিমি, আমার বোনটাও। জানি, রেহানা বলেছে। ওকে ওকে ধর্ষণ করা হয়েছিল। কতটা নিষ্ঠুর ভাবে সেটা ভাবতেও হয়তো পারবে না তুমি। ওর শরীরের প্রতিটা অংশে নির্মম ভাবে আঘাত করা হয়েছিল। মৃত্যুর পর রিমির শরীর সবাই দেখতে পাচ্ছিল। সেখানে স্বাভাবিক চামড়া ছিল না। প্রচন্ড মারের ফলে চামড়া ফুলে গিয়েছিল, নীল রঙের হয়ে গিয়েছিল ওর পুরো শরীর। আমি কি ভুল করেছি আলো? আমি কি ভুল করেছি বিচার চেয়ে? না, করনি। কিন্তু তোমার মৃত্যুটাও তো কোনো সমাধান নয়। কেন মরে গেলে তুমি? কেন? আত্মহত্যা তো কোনো সমাধান হতে পারে না। আত্মহত্যা? কে বলেছে আমি আত্মহত্যা করেছি? আমাকে তো মেরে ফেলা হয়েছে। মানে? রেহানা যে আজ বলল। ও জানে না আমার শরীর পুড়িয়ে ফেলা হয়েছিল। কিভাবে কেউ জানবে যে আমার শরীরে অন্য কোনো আঘাত ছিল কিনা? আমি আসলে আত্মহত্যা করেছিলাম নাকি কেউ আমাকে মেরে ফেলেছিল? কেন এমন করলো ওরা? এই পুরো ঘটনার সাক্ষী কেবল আমি ছিলাম। আমি তখনও সবার হাসি ঠাট্টা সহ্য করেই বিচার চেয়ে যাচ্ছিলাম। সবার দাঁড়ে দাঁড়ে গিয়েছি, আমি সবার কাছে ভিক্ষা করেছি একটু সাহায্য। কেউ আমাকে সাহায্য করতে চেয়েছে, কেউ চায়নি। তবে শেষ পর্যন্ত একজন আমার সাথে ছিল। কে সে? তাকে চেনো তুমি? খুব ভালো করে চেনো। রোমেল? জানতাম আমি তুমি বুদ্ধিমতী। তুমি সহজেই বুঝতে পারবে কেন আমি রোমেলের ক্ষতি করতে চাই। না না, আমি বুঝিনি। কেন কেন রোমেলের পেছনে এরকম আদা জল খেয়ে লেগেছো তুমি? তোমাকে কষ্ট দিয়েছিল ওই বড় লোকের ছেলে। তোমার বাবা মা, তোমার বোন আর তোমার নিজের মৃত্যুর পেছনে তো ওই ছেলেটা। রোমেল এখানে কিভাবে এলো? ওকে কেন কষ্ট দিচ্ছ তুমি? কারণ আমাকে মেরেছিল রোমেল। রোমেল আমার খুনি। আমার সাথে সাহায্য করার নাটক করেছিল ও। সবসময় সুযোগের অপেক্ষা করছিল। ওর উদ্দেশ্যই ছিল আমাকে শেষ করে দেওয়া। একটু একটু করে একটা সময় ও আমার অনেক কাছে চলে আসে। আর তারপর একদিন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমারই ঘরে আমাকে মেরে ফেলে। মারার পর আমাকে ছাড়েনি রোমেল। আমার এই পোড়া শরীরটা, এটার পিছনে ওরই হাতে ছিল।
কিন্তু রোমেল যদি তোমাকে আগে থেকেই জানতো, তাহলে আবার তোমার সাথে সম্পর্কে কেন জড়াবে? ও তো জানতো যে তুমি মারা গিয়েছো। আমি সবাইকে এত কিছু ভুলিয়ে দিতে পারি, তোমার মাথায় পাওয়া ব্যথা আর নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাবের সুযোগ নিয়ে তোমাকে আমার কাজের সঙ্গী বানিয়ে ফেলতে পারি, সবার সামনে পাগল প্রমাণ করতে পারি, আর রোমেলকে আমার ভালোবাসার ফাঁদে ফেলতে পারবো না? এইটুকু ধোকা দিতে পারবো না? রোমেল কি এখনো বেঁচে আছে? আছে। ওকে আমি একটু একটু করে মারবো, এত সহজে না। আর একটু অপেক্ষা করো তাহলে। আমার বিশ্বাস হয় না এমি, আমার বিশ্বাস হয় না রোমেল এমন কাজ করতে পারে। ওকে আমি অনেক দিন ধরে দেখছি। আমি তোমার হত্যাকারীকে ঠিক তোমার সামনে আনবো, ঠিক আনবো। শুধু শুধু কষ্ট করবে তুমি। আমাকে মেরেছে রোমেল, আমি জানি, আমি। এমি, এমি, এমি তুমি আছো? প্রথমে বুঝতে পারলো না আলিয়া কোথা থেকে শুরু করবে। ইমির সব কথা কি বিশ্বাস করবে ও? ইমি কি সব ঠিক বলেছে? হয়তো মিথ্যা বলেনি ইমি, কিন্তু ও কি সত্যিটা পুরোপুরি জানে? আব্দুল মনসুর রহমানের বাড়ির দিকে রওনা দিল আলিয়া প্রথমে। ইমির বাবাকে, যার ছেলে মৃত্যুর কাছে পাঠিয়ে দিয়েছিল, যার ছেলে একটা পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে, মনসুর রহমান, সেই তন্ময়ের বাবা। কেমন লাগে এমন একটা ছেলের বাবা হতে? কিংবা তন্ময়ের কেমন লাগে এমন একজনের ছেলে হতে যে তার ছেলের সব খারাপ কাজে সাহায্য করে? দরজা দিয়ে ঢুকতে খুব একটা সমস্যা হলো না আলিয়ার। মনে হলো সবাই যেন ওকে জেনে। এমনকি আব্দুল মনসুর রহমানও খুব সহজেই দেখা দিলেন। তার ছেলে তন্ময় সুর করে নেমে এলো নিচে বাবার সাথে, আলিয়ার সাথে কথা বলতে। আমরা জানি, আমরা রাজি আছি। রাজি মানে? আমরা আদালতে গিয়ে আমাদের অপরাধ স্বীকার করব বলে ঠিক করেছি। কোন ব্যাপারে? গতবার আপনি যখন এসেছিলেন তখন আমি না ঠিক বুঝতে পারিনি কি করব, কিন্তু একটু পরে ভেবে দেখার পর বুঝলাম যে সবার সাথে লড়াই করা যায় না, সম্ভবই নয়। ইমিকে আমরা মেরে ফেলেছি, মানে আমি মেরে ফেলেছি রোমেলের সাহায্যে, কিন্তু ইমির আত্মাকে মেরে ফেলা আমাদের পক্ষে সম্ভব না। আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আদালতে গিয়ে আপনার বাবা মা বোন আর আপনার হত্যাকারী হিসাবে নিজের বয়ানটা দিয়ে দেব। তবে তার আগে যে তোমাকেও মানসিক হাসপাতালে ঘুরে আসতে হবে। মানে কি? আমি কেন মানসিক হাসপাতালে যাব? আরে ওরা কারা? আমাকে কি ধরতে আসছে? কোথায় পাঠানো হবে আমাকে? না, আমি যাব না, আমি কোথাও যাব না। ইমি, ইমি বাঁচাও আমাকে, ইমি। কতক্ষণ জ্ঞান ছিল না সেটা ঠিক জানে না আলিয়া। জ্ঞান ফেরার পর নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলো সে। পরিচিত লাগলো ঘরটা একটু। এই ঘরেই ইমি ওর সাথে কথা বলতো। ও কি ইমির স্বপ্নে আছে? এখন কি ইমি ওর সাথে কথা বলবে? ঘরের ঠিক কোনার দিকে একটা পানির ঘটি রাখা, সেটা তোলার চেষ্টা করলো আলিয়া, পারল না। একটা রাগত স্বর শুনতে পাওয়া গেল তার বদলে। কেন? কি দরকার ছিল ওখানে যাওয়ার? কেন এইভাবে ধরা পড়লে তুমি? তুমি কেন ওখানে গিয়েছিলে? কেন? কারণ আমার জানা দরকার ছিল যে কে আমাকে মেরেছে। আমি জানতাম রোমেল, কিন্তু কেন ও মেরেছে সেটা জানার দরকার ছিল আমার। আমিও রোমেলকে ভালোবাসতাম, তোমার মতোই ভালোবাসতাম খুব। ও আমাকে মেরে ফেলেছে জানার পরেও বিশ্বাস হতে চাইনি কখনো। কি করব? আমি গিয়েছিলাম ওই বাড়িতে সত্যি জানতে। আমাকে ব্যবহার করেছো তুমি। হ্যাঁ করেছি, আর কি করতাম? আমি কি করে সবার সাথে কথা বলতাম? কেন ওরা আমার সাথে কথা বলতো? ওরা কেউ আমাকে দেখতে পেত না, শুনতে পেত না।
তোমার অসুখের সুযোগ নিয়ে তোমার মাথায় ঢুকে পড়েছি আমি। তুমি নিজেও বোঝনি যে আমি তোমাকে নিয়ে নিয়েছি, আর তারপর তোমার শরীর ব্যবহার করে সবখানে গিয়েছি আমি। সব কাজ করেছি যেগুলো আমার করার ছিল। তার মানে সবাই আমাকে পাগল বলছে এতদিন, সেটার পেছনেও কি তোমার হাত ছিল? আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি কখনো। আমাকে ভুল বোঝো না তুমি আলো, আমি তোমার খারাপ চাইনি কখনো। তোমার অনুমতি নিয়েই তোমার শরীরে প্রবেশ করেছিলাম। আমি কোনো অপরাধ করিনি। কিন্তু এখন এখন কি হবে? কিছুই না, তুমি আটকে গিয়েছ, কিন্তু আমি আটকাইনি। আমি আমার কাজ চালিয়ে নিতে পারবো। তবে তোমার শরীর দরকার ছিল এই জন্য আমার। আচ্ছা, একটা সত্যি কথা বলবে এমি? বলো। রোমেলকে কি আমি ভালোবাসি, নাকি আমার ভেতর থেকে এই ভালোবাসাটাও তোমার কাছ থেকে এসেছে? রোমেলের সব কাজ জেনেও তাকে তুমি ভালোবাসো এখনো? না, যদি রোমেল এসবের পিছনে হয়ে থাকে তাহলে আমার উত্তর হবে না। আমি ওকে ভালোবাসি না। ঘুম থেকে জেগে ওঠার পর মিনিট দেড়েক সময় লাগে রোমেলের প্রতিবার এই ঘরটাকে দেখতে। অন্ধকারে ঘরের একটা আদল থাকে, আর সেটা কেবল বোঝা যায় অনেকক্ষণ অন্ধকারে চোখ মেলে তাকিয়ে থাকার পর। সামনে ছায়া ছায়া একটা অবয়ব, ইমি। রোমেল আবার চেষ্টা করলো ইমিকে বোঝানোর। ইমি, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কিছু একটা ভুল ভাবছো। আমি তোমাকে কোথাও ফেলে আসিনি, কোথাও না। কেন না চেনার ভান করছো রোমেল? তোমার মস্তিষ্কের উপরে আমি আর কোনো নিয়ন্ত্রণ খাটাচ্ছি না। এখনো চিনতে পারছো না আমাকে? আমাকে একসময় সাহায্য করার কথা বলেছিলে তুমি। আমাকে আমার বাবা মা আর বোনের মৃত্যুর বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছিলে, মনে আছে তোমার? তারপর আমাকে মেরে ফেলেছিলে তুমি। গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলেছিলে। শুধু তাতে শেষ করনি তুমি, আমার গায়ে আগুন জ্বেলে দিয়েছিলে। আমি দেখতে কেমন হয়ে গিয়েছিলাম তোমার দেওয়া আগুনে পোড়ার পর, সেটা জানতে চাইবে না? ইচ্ছে করছে না জানতে তোমার? মানে কি ইমি? তুমি নেই, তুমি মরে গিয়েছো। তোমার গায়ে আগুন ঢেলেছি। তুমি ঠাট্টা করছো ইমি, তুমি ঠাট্টা করছো। আমি আর কাউকে কখনো ভালোবাসিনি। আমার ভাই হয়তো, হ্যাঁ, ও এসব করেছে, নিশ্চয়ই ও এসব করেছে। কে কে তোমার ভাই? লিটু। আমরা একই রকম দেখতে, যমজ ভাই। ওর মৃত্যু হয় এক কার অ্যাক্সিডেন্টে। সবাই অবশ্য বলে ও দুর্ঘটনায় মরেনি, ওকে মেরে ফেলা হয়েছে। কবে মারা যায় লিটু? সেটাও প্রায় বছর চারেক হবে। বিশ্বাস না হলে আমার বাবা মা বেঁচে আছেন, তাদেরকে জিজ্ঞেস করো। অবশ্য বাবা মা কখনোই ভাইকে নিয়ে খুশি ছিল না, জানো। ও কখনো ভালো পথে ছিল না। ছোটবেলা থেকেই খারাপের সঙ্গে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল লিটু। তুমি তাহলে আমার গলার চেনের কথা বলছিলে না তুমি? ওই যে চেনটা, আমরা দুজনেই চেন পড়তাম। হ্যাঁ, একটা সময় গলায় আমার গলায় লেখা থাকতো আর ওর গলায় লেখা থাকতো এল। কিন্তু আমার পরিষ্কার মনে আছে ও নিজের নাম রোমেল বলেছিল। রোমেল বলেছিল? কেন? লিটুর সাথে তোমার পরিচয় হয় কিভাবে এমি? আমি তখন আমার বাবা মা আর বোনের মৃত্যুর বিচার চাইতে গিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তাও কাজ চালিয়ে যাচ্ছিলাম। আশা ছিল হয়তো কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। আমার পরিবারকে ফিরে না পেলেও ওদের মৃত্যুর বিচার পাবো আমি। সেই সময় আদালতে কেউ আমার কেস নিতে চাচ্ছিল না। রোমেল এগিয়ে এসেছিল আমার কেস নিয়ে কাজ করতে। কোনো টাকা চাইনি ও। বলেছিল আমাকে সাহায্য করা ওর কাছে দরকার মনে হচ্ছে। ও চাই যে আমি ন্যায় বিচার পাই। ওর টাকার কোনো দরকার নেই। আমাদের সম্পর্ক একটু একটু করে ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন আমি ওকে আমাদের বাড়িতে চায়ের দাওয়াত দিই, আর সেই দিনই ও আমাকে মেরে আগুনে পুড়িয়ে সবার কাছে ছড়িয়ে দেয় যে আমি আত্মহত্যা করেছি। ও আমার নাম ব্যবহার করেছিল, কারণ আমার আদালতে যাওয়ার সুবিধা ছিল। আমি আইনে পড়েছি, আমার চেহারা ছিল ওর সাথে, নামটা বানিয়ে খুব সহজেই আদালতে ঢোকার সুযোগ পেত লিটু। আর সেই জন্যই হয়তো তোমাকে ফাঁসানো ওর জন্য খুব কঠিন কাজ হয়নি, বুঝলে?
আমি কি তাহলে ভুল করেছো ইমি, তুমি ভুল করেছো। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু তুমি লিটু ভেবে আমাকে। তুমি কি সত্যি কথা বলছো ইমি? তুমি কি সত্যিই মরে গিয়েছো? তুমি কি সত্যিই নেই? রমেল, আই এম সরি। আমি সত্যি খুব সরি, সত্যি। আমি তোমাকে ভালোবাসি ইমি, মিথ্যা বলেই হোক কিংবা না বলে। তুমি আমার সাথে অনেকগুলো দিন কাটিয়েছো, আমরা বিয়ে করেছি ইমি। তুমি কিভাবে এমন করলে ইমি? তুমি তো আমাকে বলতে পারতে। আমি কি তোমাকে ভুল বুঝতাম বলো? আমি জানতাম না রমেল। আমি আমি তোমার ভাইয়ের প্রতি প্রতিশোধ নিতে গিয়ে আমার ভাইকে সুযোগ দিয়ে ভুল করেছো তুমি। এবার আমাকে সুযোগ দাও, আমি তোমাকে বিচার পাইয়ে দেব। তোমার মা বাবা বোনের উপর হওয়া অত্যাচারের বিচার তুমি পাবে ইমি। তুমি তুমি ঠিক বলছো তো রমেল? তুমি মনসুর রহমান আর তন্ময়কে শাস্তি পাইয়ে দেবে? লিটু অনেক আগেই মরে গিয়েছে, এবার ওদের পালা ইমি। ওরা আমার সাথে পারবে না, আমি ওদেরকে শাস্তি পাইয়ে দেবই। তাহলে এবার আমি যেতে পারি রমেল? আমি এবার একটু শান্তিতে চোখ বুঝতে চাই। তুমি আমাকে বিশ্বাস করো ইমি? অনেক অনেক বেশি বিশ্বাস করি রমেল। যখন লিটুকে তুমি ভেবে ভালোবেসেছিলাম তখনও বিশ্বাস করেছিলাম, আর এখনো তোমাকে আমি বিশ্বাস করছি। আমি সব সময় রমেল নামের মানুষটাকে বিশ্বাস করেছি, সব সময়। অনেক মানুষের ভিড়ে কিংবা ফাঁকা কোনো ঘরে, কিন্তু একবার আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে রমেল। আর হবে না, এবার আর হবে না। এবার ঠিক তুমি বিচার পাবে, তোমার ন্যায় বিচার এবার তুমি পেয়ে যাবে ইমি, পাবে। তাহলে এবার আমি আসি রমেল। তোমার হাতে সব দায়িত্ব দিয়ে যেতে পেরে আমার খুব শান্তি লাগছে। ভালো থেকো, আর আমাকে ভালোবেসো প্লিজ। বাসবো, ভালোবাসবো ইমি। ইমি পরের কয়েকটা দিন সবার বেশ ঝামেলাবিহীন ভাবেই কাটলো। রোমেল ফিরে গেল নিজের বাড়িতে। উফ, এবার তার কাজ শেষ হয়েছে। ইমিকে মেরে ফেলার পর থেকেই কেমন একটা পিছুটান টের পাচ্ছিল রোমেল। মনে হচ্ছিল ইমি এখনো আছে, ওর দিকে তাকিয়ে আছে, ওকে দেখছে। কিছু যেন এখনো বাকি আছে। এর সবকিছু সমাধান পেয়ে গেল ও যখন মনসুর রহমানের ফোন পেল। মনসুর রহমান ভয়ে আধমরা তখন। কথা শুনে জানতে পারল রোমেল ইমি এসেছিল মনসুর রহমানের বাড়িতে তাকে হুমকি দিতে। এবার ইমি তার পরিবারের মৃত্যুর বিচার নিয়েই ফিরবে। তন্ময়ের অবস্থাও খুব একটা ভালো না। বড়লোক বাবার পালিত ছোট্ট পিশাচ একটা। অবশ্য টাকা পেলে এমন কয়েকটা পিশাচকে দেবশিশু বানিয়ে দেওয়া রোমেলের খুব একটা কঠিন কাজ না। খুব খুশি মনে এই কাজগুলো করে সে। উকিল হয়েছেই তো এই জন্য। ইমিকে মারার পর গা ঢাকা দেওয়ার জন্য একটা চাকরির দরকার ছিল, তাই অন্য এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিল সে। প্রথমে মনসুর রহমানের কথা বিশ্বাস হতে চায়নি রোমেলের, কিন্তু হাজার হোক বড় লোকের কথা, শুনতে আজব হলেও দামি, তাই মন দিয়ে শুনছিল রোমেল। তারপর ব্যাপারটা সে ভুলেই গিয়েছিল একদম। এমন সময় তার জীবনে এলো ইমি। ইমি, আবার ইমি। কিভাবে, প্রথমে কিভাবে ইমির সাথে সহজ হবে সেটাই বুঝতে পারেনি রোমেল। কিন্তু খুব একটা বেশি সময় নেয়নি সে। বুঝতে পেরেছিল ইমি কি চায়। চারপাশের মানুষকে দেখে বুঝতে পেরেছিল যে ইমিকে কেবল সে একা দেখতে পাচ্ছে, আর তারাই দেখতে পাচ্ছে যাদেরকে ইমি নিজেকে দেখাতে চায়। একটার পর একটা প্ল্যান খাপে খাপে বসিয়েছে রোমেল। ইমিকে একবার বোকা বানিয়েছে সে। ইমির আত্মা, ইমির ভূত, কি ওটা? সেটাকেও খুব কষ্ট হয়নি ওর বোকা বানাতে। এর জন্য লেগেছে কেবল একটু ছোট্ট মিথ্যে। লিটু বলে এক ভাই ছিল বটে রোমেলের, তবে সে মরে গিয়েছিল অনেক আগেই। ইমির সমস্যাটাই এখানে। সে যতই পরিকল্পনা করুক না কেন, আবেগে ভেসে যায়। গতবারেও রোমেলকে বিশ্বাস করে ভুল করেছিল সে, আর এবারেও ভুল করেছে।
আলিয়াকে পাগল বানানোর প্রক্রিয়াটাও খুব ভালো করে বুঝতে পারছিল রোমেল, কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না ও। শুধু বুঝতে পারছিল তাকেও একটা সময় ইমির মুখোমুখি হতে হবে, কিন্তু তার আগ পর্যন্ত ইমিকে বুঝতে দেয়নি সে যে ইমির সবটা আসলে তার জানা। ইমি অবশ্য একটা ভালো কাজ করে দিয়ে গেছে। এখনকার অফিসে সব মানুষ ভুলে গিয়েছে রোমেলকে, যে মাধ্যমে আলিয়ার প্রমাণ করতে পারত রোমেল নামের কেউ একজন আছে, তার সব পথ বন্ধ করে দিয়েছে ইমি। আর যেগুলো পারেনি সেগুলোকে সরিয়ে ফেলেছে রোমেল নিজে। রোমেল চেয়েছে ইমি তাকে নিয়ে গেলেও আলিয়া প্রমাণ পাক। ফিফির কাছে ডায়েরি আর ক্যামেরা সে নিজেই রেখে গিয়েছে। ফুরফুরে একটা মন নিয়ে বাড়ির দরজাটা খুলছিল রোমেল। অনেক বড় একটা বোঝা যেন তার জীবন থেকে চলে গিয়েছে, কিন্তু দরজা খোলার সাথে সাথে আহ! কে 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 আহ! কে কে আমি। আলিয়া, তুই তুই এখানে কি করছিস? আমাকে আমাকে গুলি আমি করেছি। তোকে শেষ করে দেওয়াটা খুব দরকার ছিল আমার। আমাকে কেন? আমি কি করেছি? ইমিকে সব বলেছি আমি। তুই জানিস না আমি ইমিকে মারিনি। আমার ভাই ঠিক আমার মতো দেখতে একদম একটা ভাই আছে আমার, সে মেরেছে ইমিকে। তার নাম লিটু। আমি সব বলেছি ইমিকে, ইমি সব বুঝেছে। ইমিকে তুই বোকা বানাতে পেরেছিস, কিন্তু আমাকে না। আমি জানি সব, সব জানি আমি। কিভাবে কিভাবে জানিস তুই? এই যে দেখ, এই ডায়েরিটা চিনতে পারছিস? পারছি। আমার ডায়েরি। কেন? এখানে কি এমন লেখা আছে যেটা দেখে তোর মনে হলো? খবরদার, এক পায়ে গবি না। তোর 2 পায়ে গুলি করেছি আমি। এগুলে মাথা বরাবর গুলি করব কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুই বল, আমি শুনছি। কি দেখেছিস ওই ডায়েরিতে যেটা দেখে তোর আমাকেই দোষী মনে হলো, ইমির হত্যাকারী মনে হলো? কিন্তু একটা জিনিস তুই এখান থেকে সরিয়ে ফেলতে ভুলে গেছিস, আর সেটা হলো তোর বাবা মায়ের নাম আর ঠিকানা। কি করেছিস তুই এসব দিয়ে? ইমি যাওয়ার আগে সব বলে গিয়েছে আমাকে। বলে গিয়েছিল যে তুই কিছুই করিসনি, তোকে ভুল বুঝেছে ইমি। কিন্তু আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না রোমেল, আর এত সহজে কারো উপর থাকা বিশ্বাসও ভাঙি না। তোর উপরে বিশ্বাস ছিল আমার, কিন্তু ইমির কথা কিন্তু মিথ্যে ছিল না, সেটাও আমি জানি। ইমি তোকে আবার বিশ্বাস করেছে, কিন্তু আমি কিছু বিশ্বাস করার আগে সেটা জেনে নেই ভালো করে। না দেখে কিছু বিশ্বাস করা আলোর ধাতে নেই। জানতে চাস তোর বাবা মার নাম আর ঠিকানা দিয়ে কি করেছি আমি? আমি তোর বাড়ি গিয়েছিলাম। কি কি দেখলি ওখানে গিয়ে? কি দেখলি? কি দেখলাম? কিছুই দেখিনি, শুনেছি। তোর বাবা মা নেই, সত্যি কথা, কিন্তু তারা মারা গিয়েছেন অনেক আগে, এটাও সত্যি কথা। তোরা যখন খুব ছোট, তুই আর তোর ভাই লিটু, তখন একটা দুর্ঘটনায় মারা যান তারা। আর তাদের সাথে মারা যায় তাদের ছেলে লিটুও, কিন্তু তুই মরিসনি। তবে কিন্তু লিটু মরেছিল। ইমিকে আবার মিথ্যে বলেছিস তুই। আমি বুঝে গিয়েছিলাম ইমি চলে গিয়েছে সত্যি, কিন্তু ওর সত্যিটা তো আমি জানি। ওর মতো ভালো মেয়ে হয় না রোমেল। চোখ বুঝে তোকে এতবার বিশ্বাস করেছিল, আর তুই ওকে মেরে ফেললি এইভাবে। বোকারাই মরে আলো। বোকাদের জন্মই হয় মরার জন্য। এই যেমন তুই এখন মরবি। কে কে? ইমি, তুমি এসেছো? ইমি চলে গেছে আলো। তোকে বাঁচাবে এখন এমন কেউ আর নেই। তুই মরবি, আরেকজনের জন্য নিজের প্রাণ খুইয়ে দিলি। ভালো লাগছে না শুনতে? হ্যাঁ ইমি? আমি এসেছি আলো।
তোমাকে বাঁচাতে নয়, একটা শয়তানকে পৃথিবী থেকে একেবারের মতো সরিয়ে দিতে। আমি তোমাকে দেওয়া কথা মতন কাজ করছি আমি ওদের শাস্তি পাওয়ার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। না আমি, ও মিথ্যা কথা বলছে। ও একটা মিথ্যুক। ওর লিটু নামের ভাই ছিল, কিন্তু লিটু অনেক আগে মারা গিয়েছে, ছোটবেলায়। তোমাকে যে মেরেছিল সে রোমেল। একটু আগে ও নিজের মুখে সব কথা স্বীকার করেছিল। তুমি ওর কথা শুনে আবার ভুল করো না। ও একটা বিশ্বাসঘাতক। একবার তোমার বিশ্বাস ভেঙেছে, আবার ভাঙবে। ওকে বিশ্বাস করো না এমি। না না এমি, আলোর মাথা ঠিক নেই। তুমি চলে গিয়েছো, তুমি জানো ঠিক কি হয়েছে। আমি তো তোমাকে সত্যি বলেছি, কিন্তু আলো এখনো বিশ্বাস করতে পারেনি। ও এখনো ভাবছে আমি হয়তো তোমাকে মেরে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আলো এখন পাগল হয়ে আছে। তুমি চলে যাওয়ার পর থেকেই শখ সহ্য করতে না পেরে এরকম পাগলামি শুরু করেছে ও। প্লিজ আমাকে বাঁচাও এমি, আমাকে বাঁচাও, না হলে তোমাকে, তোমার পরিবারকে বিচারকে পাইয়ে দেবে। প্লিজ এমি। না এমি, ওর কথা বিশ্বাস করো না। না এমি, ও একটা পাগল। আলো পাগল হয়ে গেছে। চুপ চুপ করো। আমার কারো কাছ থেকে শোনার প্রয়োজন নেই যে আমি ঠিক ছিলাম নাকি ভুল। আমি জানি কে ভুল আর কে ঠিক। আমি জানি। ইমি, আমি জানি আলো, আমি সব জানি। আমি সব জানতাম। রোমেল আমাকে মিথ্যা কথা বলছে সেটাও জানতাম, কিন্তু আমি চুপ করেছিলাম। আমি ওকে বলেছিলাম আমি চলে যাচ্ছি। কেন জানো? আমি দেখতে চেয়েছিলাম একটা মানুষ আর কতটুকু পারে। তুমি একটা মানুষকে ধোকা দিতে পারো আলো, কিন্তু কোন আত্মাকে ধোকা দেওয়া এত সোজা না। আমি দেখতে পাই, আমি জানতে পারি। আমাদের এখানে থাকা আর 100 মাইল দূরে থাকা খুব আলাদা কিছু না। আমরা সবখানে থাকি, সবখানে। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আলো। আমি জানতাম তুমি আমার কাজটা শেষ করবে। কিভাবে করতাম না এমি? তোমার মতো তো আমিও রোমেলকে ভালোবেসেছি। সবটুকু সত্যি না জানা পর্যন্ত আমি পারতাম না ঘুমাতে। আমি কোনো কাজই করতে পারতাম না। ভালোবাসার মানুষটা ঠিক নাকি ভুল সেটা না জানা পর্যন্ত আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এমি। তুমিও ভালোবাসলে, আমিও ভালোবেসেছিলাম, কিন্তু কাকে ভালোবেসেছি আলো? এমন একটা মানুষকে সবচাইতে ভয়ঙ্কর স্বপ্নেও আমি ভালোবাসতে চাইনি। আমার বাবা মা, আমার আদরের বোনটা। আমাদের দোষটা কি ছিল বলো তো? আমার বাবাকে মেরে ফেললো। যে মারলো তার কোনো শাস্তি হলো না, শাস্তি হলো বাবার, বোনের, আমার পুরো পরিবার ছাড়খাড় হয়ে গেল। আর মানুষ মজা লুটলো। যাকে বিশ্বাস করে আঁকড়ে ধরতে গেলাম সেই পিঠে ছুরি মেরে দিল। চিন্তা করো না এমি, আমি আছি। তুমি ওপার থেকে এবার নিশ্চিন্তে দেখো, তোমার পরিবারের খুনিরা শাস্তি পাচ্ছে। না, আমি তোমাকে সাহায্য করব। তুমি একা এদের সাথে লড়তে পারবে না। ঠিক আছে, তবে তাই হবে। চলো তাহলে শুরু করা যাক। চলো। 6 মাস পরের কথা। আলেয়া এখন পুরোপুরি সুস্থ। রোমেল নামে কেউ ছিল সেটা কেবল ফিফি মনে রেখেছে এখন। যদিও আলেয়াই ফিফির সবটা যত্ন নেয়, মনসুর রহমান আর তন্ময় রহমানকে খুঁজে পাচ্ছে না কেউ। হুট করে যেন হাওয়া হয়ে গিয়েছেন এই শিল্পপতি এবং তার একমাত্র সন্তান। সেটাও প্রায় মাস 3 আগের কথা। ইমি বিদায় নিয়েছে অনেকগুলো দিন, তবু ইদানিং রাতে আকাশের দিকে তাকিয়ে ফিফিকে নিয়ে ইমির সাথে কথা বলে আলেয়া। ইমি নেই, তবু কেন যেন ইমিকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ভাবতে ভালো লাগে ওর।